বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার আর নেই। স্বজন হারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। ৫ আগস্টের পরও গুমের শিকারদের খোঁজ না মেলায় স্বজনদের আক্ষেপ। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, এখন আমার বয়স 13 বছর। আমি রাগ করেও বলতো বাবার চোখে মনে নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৪৭ আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর। এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিশ্বকাপ খেলতে ভারত না যেতে অনড় বোর্ড, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলেও স্বজনহারাদের আশ্বস্ত করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি। আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চিনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার ভাইয়ের সাথে আমার একটা খুব সুখের একটা সম্পর্ক ছিল। আমি রাগ করেও বলতো বাবার চোখে মনে নয়। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। 1.5 যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, মা। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত
বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান তারা পরিবারের সদস্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিগত সরকারের শাসন আমলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 5 আগস্টের পর 1.5 বছর হয়ে গেল গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ জানান স্বজনরা। বছর চাই, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। গুম কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার আর নেই। এই আকুতি 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিথির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? 2.5 বছর যখন আমার ছিল, তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাত্র 2 মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ, কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় 3 বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়। সেই বয়সে আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। আমার বাবার হাত থেকে বিচার হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আফজাল হোসেন। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ দর্শক। আফজাল, আমরা দেখলাম যে গুম খুনের শিকার যেই ব্যক্তিরা আছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান একটি মতবিনিময় সভা করেছেন। সেখানে প্রতিবেদনে আমরা দেখছিলাম তারেক রহমানের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে কি কি উঠে আসলো এই মতবিনিময় সভায়? না, একেবারে আবেগ ঘন পরিবেশ। 3 বছরের বয়সী মিম, তিনি তার বাবাকে হারিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে এটা তো আসলে কোনো অঙ্ক না যে আমরা ধরে নেব যে তার বাবা মৃত্যু বা তার বাবা মারা গেছেন। তাদের আহাজারি এখনও রয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের 1.5 বছরের বেশি সময় পার হলো, তাদের স্বজনরা এখনও ফেরেননি, সেই আক্ষেপটা রয়েছে। আরেকটা একজন শিশু সাফা হোসেন, তিনি বলছিলেন যে তার বয়স যখন 2 মাস তখন তিনি তার বাবাকে হারিয়েছেন। তার বয়স এখন 13, তিনি বাবাকে এখনও পর্যন্ত দেখেননি। এই যে না দেখার আক্ষেপটা, সেই আক্ষেপটা এবং বিচার না হওয়া বা স্বজনরা যে এতদিন ফিরলেন না, সেই আক্ষেপগুলোই তারেক রহমানের কাছে তুলে ধরেছেন এবং বিচার চেয়েছেন এবং স্বজনদের খোঁজ চেয়েছেন। তারেক রহমানও আবেগ আপ্লুত হয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন, সহমর্মিতা জানিয়েছেন এবং বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি একটু দেখি যে গুম পরিবারের সঙ্গে তারেক রহমানের আজকের যে আলাপ হলো, সেই প্রোগ্রামটির আয়োজন করেছিল আমরা বিএনপির পরিবার এবং মায়ের ডাক নামে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের সংগঠন।
গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি, এটি প্রতিশ্রুতি দিয়েছেন। আন্দোলনে গুপ্ত কৌশল নেয়নি বিএনপি, গণতান্ত্রিক যাত্রায় সজাগ থাকার আহ্বান। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। বিএনপি কিভাবে পাশে থাকবে সেটি তারেক রহমান বলেছেন যে গুমের সঙ্গে জড়িতদের বিচার, অর্থাৎ গুম খুনের সঙ্গে আওয়ামী লীগের আমলে যত অপরাধ হয়েছে সকল বিচার করা হবে, আর যারা ভুক্তভোগী হয়েছেন তাদেরকে যেন মানুষ ভুলে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো বিএনপি যদি ক্ষমতায় যায় সেগুলোর নামকরণ করা হবে, যেন মানুষ এই নামগুলোকে মনে রাখে, স্মরণ করে রাখে। জি আফজাল, আরেকটি বিষয়ে দেখলাম যে আমরা এখানে পরিবারের যে সদস্যরা আছে যারা গুম খুনের শিকার হয়েছে সেই ব্যক্তিদের পরিবারের সদস্যরা তারা গুমের বিচার যেন সঠিকভাবে হয় সেই আহ্বানটা আসলে তারেক রহমানের প্রতি জানাচ্ছিলেন। সেই বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গুমের বিচার শুরু হয়েছে। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটি চলছে, টিএফআই এবং জেআইসি সেলে গুমের বিচার এখন চলমান রয়েছে। টিএফআই হচ্ছে যে র্যাবের নিয়ন্ত্রণাধীন যে সেল, যেখানে আওয়ামী লীগ যাদেরকে থ্রেট মনে করত বিরোধী দলের মতের মানুষজনকে সেই টিএফআই সেলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রাখা হতো, গুম করা হতো। সেই টিএফআই সেলে ছিলেন জামাতের একজন নেতা ব্যারিস্টার আরমান, তিনি সেখানে ছিলেন। জেআইসি সেল হচ্ছে যে ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন যে সেল, সেই সেলে যাদেরকে আটকে রাখা হয়েছিল। এই ঘটনার অর্থাৎ টিএফআই জেআইসি সেলে যাদেরকে আটকে রাখা হয়েছিল এর সঙ্গে যারা জড়িত, এরকম সাবেক বর্তমান 25 জন সেনা কর্মকর্তা, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল, তাদের বিচার চলছে এবং আগামী কয়েক সপ্তাহে এই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে 3 শতাধিক মানুষকে নৃশংসভাবে গুম করে হত্যা করার অভিযোগ রয়েছে। এই অভিযোগটি আর ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন। আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে, সেগুলো তদন্ত চলছে। আফজাল, আমরা রাজনৈতিক আলোচনায় আসতে চাই। আমরা জানি যে নির্বাচন একদম সামনে চলে এসেছে, জোট নিয়ে আমরা একটু জোট নিয়ে যে আলোচনা সেটি আমি একটু বলি যে এখন পর্যন্ত 47টি আসন ফাঁকা রেখেছে ইসলামী আন্দোলন জন্য। তারা চাচ্ছেন যে ইসলামী আন্দোলন যেন এই 11 দলীয় জোটের সঙ্গে তারা যুক্ত হয়, যদিও এটিতে আপত্তি জানিয়েছে খিলাফত মজলিস। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব, দেখে আলোচনায় ফিরব। শনিবার সকালে শুরু হওয়া জামাতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক চলে বিকেল পর্যন্ত। ইশতেহার, আমিরের সফরসূচি এবং নির্বাচনী কৌশল নিয়ে চলে আলোচনা পর্যালোচনা। বৈঠকে গুরুত্ব পায় ইসলামী আন্দোলনের জোট ছাড়া এবং সমঝোতার বাকি 47 আসনের প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ফাঁকা রাখা আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 10 দলের লিয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সব সময় জামায়াতের দরজা খোলা বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সবসময়ের মেসেজ, এখনো এই মেসেজ থাকলো। এদিন জামাত কার্যালয়ে আসেন আসন সমঝোতার অন্যতম সমন্বয়ক বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হকও। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আসন সমঝোতা নিয়ে আর আলোচনার সুযোগ না থাকলেও নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে। পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না, তবে নির্বাচন তো এখনও বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে। মামুনুল হক দাবি করেন, শরিয়া আইনের ব্যাপারে জামায়াত আমিরের দেয়া বক্তব্য ভুল বুঝেছে ইসলামী আন্দোলন। হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ইসলামী আন্দোলনের অপেক্ষায় রয়েছে এখনো 10 দল। তারা আরেকটি কথা বলছিলেন যে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছিলেন। মোটামুটি তারা তাদের বক্তব্য থেকে কি ইঙ্গিত দিচ্ছেন? না, তারা এখন যেটি বলছেন যে ইসলামী আন্দোলন যেহেতু জোট থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার মূল যেটি কারণ যে জামাত তাদের সঙ্গে ইনসাফ করেননি, তারা ইনসাফ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা জামাতকে মনে করছেন যে তারা ইসলামী যে আদর্শ কথা বলেন সেই আদর্শ থেকে জামাত সরে এসেছে, সেই কারণে ইসলামী আন্দোলন এই যে জোটের মধ্যে তারা যায়নি। কিন্তু জামাত বলছে যে ইসলামী আন্দোলনের জন্য দরজা তারা এখনও খোলা রেখেছেন, যদিও এটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের
আমির মাওলানা মামুনুল হক তিনি যেটি বলছেন বা নেতারা আজকে যে জরুরি বৈঠক হয়েছে, ঐক্য প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনকে ফেরাতে জরুরি বৈঠক হয়েছে। 47 আসন রেখে শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। আসন সমঝোতা নয়, রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। অর্থাৎ রাজনৈতিক সমঝোতা বলতে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আসন সমঝোতা হলো না, কিন্তু এরপরও রাজনৈতিক একটা আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে। আর এর ফাঁকে যেটি হয়েছে যে ইসলামী আন্দোলন যেহেতু এই জোটে যাচ্ছে না, 47টি আসন ফাঁকা রেখেছে, সে কারণে এনসিপি চাচ্ছে যে জামাতের সঙ্গে বোঝাপড়া করে তাদেরকে 30টি আসন দেওয়া হয়েছে, সেই আসনটি যেন আরও কয়েকটি আসন বাড়িয়ে নিয়ে যায়, সেই চেষ্টা কিন্তু এনসিপি করছে। এনসিপি চাচ্ছে তারা 35 অথবা 40টি আসন চায়, যেহেতু ইসলামী আন্দোলন এই জোটে আসেনি, সেই আসনগুলো যেহেতু ফাঁকা রয়েছে। জি আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি অন্য প্রসঙ্গে। এসির শুনানিতে চূড়ান্তভাবে বাতিল হলো কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র। একই আসনে বহাল রয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা। শুনানি শেষে এনসিপি নেতাদের হয়রানির অভিযোগ তোলেন হাসনাত। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকে বিভ্রান্তির শঙ্কা জানিয়ে এসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টে আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। আর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে এই রায় দেন নির্বাচন কমিশনাররা। বিভিন্ন স্থানে এনসিপি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন হাসনাত আব্দুল্লাহ। যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য, ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো। আমাদেরকে এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শুনানি শেষে একে একে বেরিয়ে কথা বলেন অন্য প্রার্থী এবং তাদের আইনজীবীরা। আপিলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল, 8 জনকে হাজির করেছি। আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবে একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। এদিকে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন গণ অধিকার পরিষদ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোনো দ্বৈত নাগরিকত্বধারী বা ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে রাজপথের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন কমিশন এভিডেভিটের মাধ্যমে যদি কোনো দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে নির্বাচনের সুযোগ দেয় তাহলে তা হবে আইনের পরিপন্থী। আইনের ব্যাখ্যা করা কমিশনের কাজ নয়, কমিশনের দায়িত্ব আইন অনুসরণ করা। এ সময় বিএনপির কোনো প্রার্থীর শত শত লোক নিয়ে কমিশনে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field. সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ
করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। This electoral process meets national law as well as international standards for democratic elections. Its impartiality, its independence, and its non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিভিন্ন অপরাধে অভিযুক্ত 330 জনকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে নগরীতে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। প্রাইভেট কার, বাস ও অটোরিকশা সহ সব যানবাহন ও যাত্রীদের তল্লাশির সঙ্গে করা হয় জিজ্ঞাসাবাদ। জানানো হয় 330 জনের তালিকার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এবং একাধিক মামলার আসামি, অনেকে দেশের বাইরে পলাতক। গত 10 দিন ধরে নিয়মিত নগরী ও জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে জানালেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর স্বজনরা। রাতের সময় আরও থাকছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, অধিগ্রহণের পক্ষে না থাকা দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি। সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক। এবার বাণিজ্যের সংবাদ। সরকার শুধু ভুল নীতিতেই শিল্প চালাচ্ছে না, বরং একটি চক্র অ্যাক্সেসরিজ সহ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত ধ্বংসে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বিটিএমএ সভাপতি। এ অবস্থায় সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। $700 বিলিয়ন অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাজার দখলে দরকারি নীতি সহায়তা মিলছে না বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। আমাদের এই খাতকে এগিয়ে নিতে হবে। 4 দিনব্যাপী গ্যাপেক্সপোর শেষ দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি অভিযোগ করেন, ব্যাংকের দুর্বলতায় পেমেন্ট আটকে যায়, অথচ ব্যবসায়ীদের অর্থ পাচারকারীর তকমা দেয়া হয়। আবার ব্যাংক লুটেরাদের জন্য ঋণের শর্ত শিথিল করা হয়। ব্যাক টু ওয়ার্ক এলসির মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বিক্রি করি। যখন পেমেন্ট না আসে, কাস্টমস আমাদেরকে মানি লন্ডারিং আইনে আমাদের জন্য মামলা করে। এটা কি আপনারা কখনো হতে পারে? মানি লন্ডারিং মানে আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। এ সময় সরকারের নীতিকৌশলের সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর সভাপতি বলেন, দেশের শিল্প ধ্বংসে কাজ করছে একটি চক্র। আজকে আমরা কিন্তু একটা পর্যায়ে চলে গেছি এবং আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একটা বিশেষ গোত্রের পিছিয়ে কাজ করছে যাতে আমাদের এই সেক্টরটা ধ্বংসের দিকে যায়। আমরা কিন্তু গত 12-15 মাসে কিন্তু খুব একটা বুঝাইতে পারি নাই যে কী পলিসিস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুতা আসবে ডিউটি ফ্রি, তুলাতে 2% ডিউটি, মানে কি দাঁড়াইলো, তোমার সুতা বানানোর দরকার নাই, এটা ইন্ডিয়ার থেকে আসবে। এটাই তো দাঁড়াইলো। এই আমাদের পলিসি, এই আমাদের পলিসি মেকার, শিক্ষিত গোষ্ঠী, জনগণ, উপদেষ্টা বা আপনি এদেরকে কি বলেন, আপনার যারা কর্মরত চেয়ারে বসে আছে, রেসপন্সিবল জায়গায় বসে আছে, এটা কি সিদ্ধান্ত হইল? হাস্যকর না? অনুষ্ঠানে বিএনপি ক্ষমতায় গেলে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আমাদের যে বিজনেসম্যানরা অত্যন্ত সাহসী এবং ইন্টেলিজেন্ট, তাদের কমিউনিকেশন উইথ ফরেন কান্ট্রিজ এক্সেলেন্ট। ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে আমরা 110% আপনাদের সঙ্গে আছি।
গণমাধ্যমের ওপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংবাদিক নেতারা। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, আঘাত এসেছে গণমাধ্যমেও। বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন 2026-এর। সবাইকে সম্মিলিত অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে। জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি, এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋতু সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। সরকার পরিবর্তন হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে সেই দেশের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম দ্বীপটির বিষয়ে প্রকাশ্যে বাণিজ্যিক চাপের কথা বললেন তিনি। এছাড়া দ্বীপটি নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরোধিতার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় সময় শনিবার থেকে ডেনমার্ক জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। এর মধ্যেই মার্কিন চাপ সামলাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেনা মোতায়েন করা হয়েছে আর্কটিক এই দ্বীপে। খেলার খবর। আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফট এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয়ে বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ শুরু হতে নেই খুব একটা সময়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা আসর। বিসিবিরও বিশ্বাস এই সংকট সমাধান করে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রুপ কমিশন বলে ধরে নিন ওরা মৃত। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব? আমাদের বাবার হাত নেই। স্বজনহারাদের আর্তনাদে আবেগ আপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত।
এবং কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোটের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এই ছিল রাতের সময়ের পর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়ের।